বিটিআরসির নতুন মোবাইল ফোন রেজিস্ট্রেশন সিস্টেম নিয়ে কথা বলতে চলে এসেছি। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের জন্য এই নতুন নিয়মটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। চলুন একদম দেরি না করে জেনে নিই পুরো ব্যাপারটা আসলে কি। সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হাতে যে মোবাইল ফোনটা আছে ওটা কি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে? এই যে একটা চিন্তা, এটারই একটা পরিষ্কার উত্তর কিন্তু আমরা পেয়ে যাব এই আলোচনা শেষে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসি একটা নতুন নিয়ম নিয়ে এসেছে। এখন থেকে দেশের সব মোবাইল ডিভাইস, সেটা স্মার্টফোন হোক বা সাধারণ বাটন ফোন, দেশি হোক বা বিদেশি, সব ফোনকেই তাদের ডেটাবেজে রেজিস্টার বা নিবন্ধন করতে হবে। তো সবার আগে অন্য কিছু করার আগে প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো চেক করে নেওয়া যে ফোনটা অলরেডি রেজিস্টার্ড কিনা। আর এই কাজটা করা যাবে এনইআইআর পোর্টালের মাধ্যমে। চলুন দেখি কিভাবে খুব সহজে এই চেকিংটা করে ফেলা যায়। এখন কথা হচ্ছে, এই যে এনইআইআর পোর্টাল, এটা আসলে কি জিনিস? এর পুরো নামটা বেশ বড়সড়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। সহজ কথায় বললে এটাই হলো সরকারের সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখানে দেশের সব মোবাইল ফোনের হিসাব রাখা হচ্ছে এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রসেসটা কিন্তু একদম সোজা। প্রথমে যে কোনো ইন্টারনেট ব্রাউজারে গিয়ে নির বিটিআরসি লিখে সার্চ দিন। ওয়েবসাইটটা খুললেই দেখবেন আইএমইআই নম্বর দেওয়ার একটা জায়গা আছে। আর ফোনের আইএমইআই নম্বর, সেটাও বের করা খুব সহজ। ফোনের ডায়াল প্যাডে গিয়ে শুধু টাইপ করুন *#06#। নম্বরটা স্ক্রিনে ভেসে উঠলে সেটা পোর্টালে লিখে চেক বাটনে ক্লিক করলেই ফোনের স্ট্যাটাস দেখা যাবে। আচ্ছা, এখন যদি চেক করে দেখা যায় যে ফোনটা রেজিস্টার্ড না, তখন কি করতে হবে? ঘবরানোর কিছু নেই। এবার আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এনইআইআর পোর্টালে একটা অ্যাকাউন্ট খুলে ফোনটা রেজিস্টার করে ফেলা যায়। এই রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু করার আগে কয়েকটা জিনিস হাতের কাছে রেডি রাখলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি কি লাগবে? যেমন ধরেন এনআইডি কার্ড অনুযায়ী পুরো নাম, একটা ভ্যালিড আইডি কার্ড, সেটা এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্মসনদ হতে পারে, ওই আইডি কার্ডের শেষ 4টা ডিজিট, আর একটা চালু ইমেল অ্যাড্রেস। ওকে, তো প্রথমে পোর্টালে গিয়ে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি কার্ডের নামটা যেভাবে লেখা আছে সেভাবে ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখতে হবে। এরপর 32 অক্ষরের মধ্যে একটা ইংরেজি ইউজার নেম বানাতে হবে। ভেরিফিকেশনের জন্য এনআইডি, পাসপোর্ট বা অন্য কোনো অপশন বেছে নিতে হবে। সবশেষে আইডি নম্বরের শেষ 4টা সংখ্যা, ইমেল অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলেই কাজ শেষ। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কিন্তু একটু স্পেশাল হতে হবে, মানে শক্তিশালী হতে হবে। এতে ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর আর সংখ্যা, এই তিনটারই কম্বিনেশন থাকতে হবে। এই ছোট ব্যাপারটা খেয়াল রাখলে আর পাসওয়ার্ড নিয়ে ঝামেলায় পড়তে হবে না। ফর্মটা সাবমিট করার পরই দেখবেন মোবাইলে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। ওই কোডটা সাইটে বসিয়ে দিলেই ভেরিফিকেশন কমপ্লিট। হ্যাঁ, অনেক সময় সার্ভারে খুব চাপ থাকলে ওটিপি আসতে মিনিটখানেক দেরি হতে পারে, সো একটু অপেক্ষা করতে হবে। তো অ্যাকাউন্ট তো হয়ে গেল। এখন লগইন করার পর কি দেখা যাবে? লগইন করলেই সামনে আসবে একটা ড্যাশবোর্ড। চলুন এবার এই ড্যাশবোর্ডের ভেতরে কি কি আছে আর কোনটা দিয়ে কি কাজ করা যায় সেটা একটু জেনে নিই। ড্যাশবোর্ডে ঢুকলে দেখবেন দুটো মেইন লিস্ট আছে। একটা হলো রেজিস্টার্ড আইএমইআই আর একটা রেস্ট্রিক্টেড আইএমইআই। নাম শুনেই বোঝা যাচ্ছে রেজিস্টার্ড মানে আপনার নামে যে ফোনগুলো এখন চালু আছে সেগুলোর লিস্ট, আর রেস্ট্রিক্টেড লিস্টে থাকবে সেই সব ফোন যেগুলো হয়তো হারিয়ে গেছে বা আর ব্যবহার করা হচ্ছে না অথবা নিরাপত্তার জন্য ব্লক করা হয়েছে। 66, হ্যাঁ ঠিকই শুনছেন, 66 সংখ্যাটা কোত্থেকে আসলো ভাবছেন? এটা একটা সত্যিকারের ঘটনা থেকে নেওয়া, আর এটা সিস্টেমের একটা বেশ মজার দিক আমাদের সামনে নিয়ে আসে। ঘটনাটা হলো, একজন ইউজার তার অ্যাকাউন্টে ঢুকে তো অবাক, দেখেন তার নামে নাকি 66টা আইএমইআই রেজিস্টার করা, অথচ তিনি এত ফোন জীবনে ব্যবহারই করেননি। তো এটা কি সিস্টেমের কোনো ভুল নাকি অন্য কোনো টেকনিক্যাল সমস্যা? আসলে যেহেতু পুরো সিস্টেমটাই একদম নতুন, তাই এই ধরনের কিছু খটমট ব্যাপার হতেই পারে। এটা থেকে বোঝা যায় যে সিস্টেমটা এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। এই ড্যাশবোর্ডটা কিন্তু আরও অনেক কাজের। যেমন ধরুন ফোনটা যদি চুরি হয়ে যায় তখন কি করবেন? এই ড্যাশবোর্ডের 3 ডট মেনু থেকে ফোনটা ব্লক করে দেওয়া যাবে। আবার ধরুন ফোনটা বিক্রি করে দেওয়া হচ্ছে বা সিম কার্ড এমন কারো নামে যে নামে ফোনটা রেজিস্টার করা নেই, তখন ডি-রেজিস্ট্রেশন করাটাও জরুরি। এই ডি-রেজিস্ট্রেশন পোর্টাল থেকেও করা যায়, আবার সরাসরি *1600# ডায়াল করেও করা যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রসেস নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি বিষয়টাতে, ডেডলাইন আর নিয়ম না মানলে কি হবে সেই সতর্কবার্তায়। এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে মার্ক করে রাখা দরকার। আনঅফিশিয়াল ফোন রেজিস্টার করার শেষ দিন হল 31শে ডিসেম্বর 2025,
ঠিক তার পরের দিন মানে 1 জানুয়ারি 2026 থেকেই কিন্তু অনিবন্ধিত ফোনের জন্য নিয়মকানুন করা হয়ে যাবে। তো কি হবে ডেডলাইনের পর? ধরুন একটা আনরেজিস্টার্ড ফোনে নতুন সিম লাগানো হলো। ফোনটা কিন্তু সাথে সাথে বন্ধ হবে না, নেটওয়ার্ক পাওয়া যাবে, কিন্তু মাত্র 30 দিনের জন্য। এই সময়টা শেষ হয়ে গেলেই ফোনটা নেটওয়ার্ক থেকে পুরোপুরি বাদ পড়ে যাবে। শেষে একটা কথা মনে করিয়ে দিই, এই NEIR পোর্টালটা কিন্তু এখনও একটা পাইলট প্রজেক্ট, মানে এটা নিয়ে এখনও কাজ চলছে। তাই যখন সবাই একসাথে রেজিস্ট্রেশন করতে যাবে তখন সার্ভার স্লো হয়ে যেতেই পারে। তাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু শেষ দিনের জন্য বসে না থেকে এখনই কাজটা সেরে ফেলা। তো সব তো জানা হয়ে গেল, এখন আসল প্রশ্ন হল হাতে থাকা ফোনটার কি হবে? সেটা কি ভেবে দেখা হয়েছে? দেরি না করে আজই একবার চেক করে নিন।